গত পর্বে আমরা জেনেছি বেশ কিছু বছর কেটে যাওয়ার পর কেমন আছেন প্রতাপ মজুমদার। আজকের পর্বে আমরা জানব সিদ্ধার্থর মুখে ইসকন প্রতিষ্ঠার ইতিহাস। নিউ জার্সি টার্নপাইকের কাছে গাড়ি থামাতে সিদ্ধার্থ একটা সিগারেট ধরিয়ে বলল, ভদ্রলোকের আসল নাম অভয়চরণ দে। কলকাতা হ্যারিসন রোডে, মানে এখন যেটা মহাত্মা গান্ধী রোড, সেখানে থাকতেন। ওর বাবার ছিল কাপড়ের ব্যবসা। পুরনো কলকাতার সুবর্ণ বণিক, বুঝলি? বাড়ির সবাই বৈষ্ণব। ভদ্রলোক পড়াশুনো করেছেন স্কটিশ চার্চ কলেজে। ওর এক ইয়ার ওপরে পড়তেন সুভাষ বোস, মানে নেতাজি সুভাষ বোস। অতীন বলল, ওরে বাবা, তাহলে তো অনেক বয়স। তুই এত সব জানলি কি করে? সিদ্ধার্থ গাড়িতে আবার স্টার্ট দিয়ে বলল, আমার সঙ্গে একবার ওর দেখা হয়েছিল। আউট অফ কিউরিওসিটি গিয়েছিলুম আমি। তারপর শোন, ফ্যান্টাস্টিক গল্প। ওই অভয়চরণ 4th ইয়ারে উঠে পড়া ছেড়ে দিলেন। ফাইনাল পরীক্ষা দিয়েও বোধহয় ডিগ্রি নেননি, বা এইরকম একটা কিছু। তখন ব্রিটিশ শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে একটা স্বদেশি হাওয়া ছিল তো। তার বাবা তাকে একটা স্বদেশি কোম্পানিতে চাকরিতে ঢুকিয়ে দিলেন, ইনফ্যাক্ট একজন বাঙালির ওষুধ কোম্পানি। সেই কোম্পানির কাজে তাকে মাঝে মাঝে এলাহাবাদ, লখনৌ, ঝাঁসি এইসব জায়গায় যেতে হতো। এর মধ্যে তিনি বিয়ে করলেন, ছেলেপুলে হলো, রীতিমতন সংসারী মানুষ। আর 5 জন বাঙালি মধ্যবিত্ত যেমন হয়। চাকরিতে বেশ উন্নতি করেছিলেন, নিজস্ব ব্যবসাও ছিল। কলকাতা আর এলাহাবাদে উনি নিজের দোকানও করেছিলেন। তবে মাথায় একটু ধর্মের পোকা ছিল। বোস্টম বাড়ির ছেলে তো, মাছ মাংস খেতেন না, চাও খেতেন না। ঝোঁক ছিল পুজো আচ্চার দিকে। সেরকম তো অনেকেরই থাকে। যৌবনে উনি একবার এক বন্ধুর পাল্লায় পড়ে গৌড়ীয় মঠের এক সাধুর সঙ্গে দেখা করতে যান। গৌড়ীয় মঠ কোথায় জানিস? অতীন ভুরু কুঁচকে বলল, আমরা আবার মঠ মন্দিরের খোঁজ রেখেছি কবে? তোকে এত ফেনিয়ে বলতে হবে না, কাট ইট শর্ট। সিদ্ধার্থ বলল, ব্যাকগ্রাউন্ডটা একটু বলে নিচ্ছি। এটা কিন্তু একটা বিরাট ফেনোমেনন, আমাদের জানা দরকার। এই যুগে এরকম রিয়েল লাইফ অ্যাডভেঞ্চার স্টোরি কল্পনাও করা যায় না। আমি তোকে রিলিজিয়াস অ্যাঙ্গেলটা দেখতে বলছি না, অন্য দিকটা ভেবে দেখিস। ওই গৌড়ীয় মঠের সাধু অভয়চরণকে বলেছিলেন, তোমরা শিক্ষিত যুবকেরা সারা পৃথিবী জুড়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করছো না কেন? এটা একটা উদ্ভট প্রস্তাব। সেই 1920s কথা, দেশ পরাধীন। সেখানকার ছেলেরা সারা পৃথিবীতে চৈতন্যের বাণী শোনাতে যাবে? কে শুনবে? তাছাড়া অভয়চরণ সংসারী মানুষ, ধর্মপ্রচারের দায়িত্ব তার নয়। তবে ওই গৌড়ীয় মঠের গুরুর কথাবার্তা তাকে বেশ ইমপ্রেস করেছিল। মাঝে মাঝে কলকাতা এলে তিনি ওই গুরুর সঙ্গে দেখা করতেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অভয়চরণের ধর্মের দিকে ঝোঁক বাড়তে লাগল। বাড়িতে 5 জনকে ডেকে ধর্মের কথা আলোচনা করতেন। যেমন কিছু কিছু ব্যবসায়ীদেরও অবসর সময়ে ধর্মবাতিক থাকে, সেরকম বলতে পারিস। ওর স্ত্রী বা পরিবারের লোকজন এসব পছন্দ করতেন না। অভয়চরণ চা খান না, ওর স্ত্রীর চা খুব প্রিয়। বৃদ্ধ বয়সে অভয়চরণ যখন সংসার ছাড়বেন ঠিক করলেন, তখন তার স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের কারণটা বেশ মজার। উনি স্ত্রীকে আলটিমেটাম দিলেন, চা এবং স্বামী, এই দুটোর মধ্যে তোমাকে একটা বেছে নিতে হবে। ওর স্ত্রী হাসতে হাসতে উত্তর দিয়েছিলেন, তাহলে তো স্বামীকেই ছাড়তে হয়। অতীন বলল, ধ্যাত, এই জন্য কেউ বউকে ছাড়ে নাকি? শুধু চা খাওয়ার জন্য কেউ বউয়ের উপর রাগ করে? তাহলে তো বুঝতে হবে সে একটা হামবাগ। সিদ্ধার্থ হেসে বলল, শুধু ওই জন্যই বউকে ছাড়েননি নিশ্চয়ই। আসলে পারিবারিক জীবনটাই তার ভালো লাগছিল না। গৌরীর মঠের সেই সাধু, নামটা ভুলে গেছি, মৃত্যুর আগে অভয়চরণকে বলে গিয়েছিলেন, যারা বাংলা আর হিন্দি জানে না তাদের মধ্যে চৈতন্যদেবের আদর্শ প্রচার করার জন্য। সংসার ছেড়ে অভয়চরণ সেই কাজে লেগে গেলেন। কলকাতা থেকে চলে এলেন দিল্লি। বিনা পয়সার কোনো গেস্ট হাউসে জায়গা পেলেন কোনো রকমে। সেখানে শুধু নিজের চেষ্টায় ব্যাক টু গড হেড নামে একটা কাগজ বার করতে লাগলেন ইংরেজিতে। তিনি একলাই তার লেখক, সম্পাদক, প্রুফরিডার আর সেলসম্যান। কোনো চায়ের দোকানের সামনে রাস্তায় বসে বিক্রি করতেন সেই পত্রিকা, মানে লোককে ধরে ধরে গছাবার চেষ্টা আর কি। ভদ্রলোকের বয়স তখন 56-57। অতীন বলল, এইরকম খ্যাপাটে ধরনের লোক কিছু থাকে। সিদ্ধার্থ বলল, বেশ কিছু থাকে, তারা একসময় হারিয়ে যায়। কিন্তু আশ্চর্য এই বুড়ো লোকটির জেদ। বাড়ি থেকে তো পয়সা করে কিছু নেন না, খাওয়ার ঠিক নেই, শীতের জামা কাপড় নেই, তবুও চালিয়ে যেতে লাগলেন এই পত্রিকা। সেই সঙ্গে ভগবদ্গীতার অনুবাদ ও টিকা রচনা করতে লাগলেন ইংরেজিতে।
সেগুলোও ছাপাবার চেষ্টা চালিয়ে যেতে লাগলেন। ইংরেজি ভালো জানতেন। পুরোনো আমলের বিএ পাস লোকেরা ইংরেজি মোটামুটি জানত, বোম্বাস্টিক ধরনের ইংরেজি। ওইসব ছাপাবার জন্য তিনি চিঠি লিখে বিভিন্ন লোকের কাছে সাহায্য চাইতেন। চিঠি লিখতে পারতেন প্রচুর, অনেকের সঙ্গে সরাসরি দেখাও করতেন। সাধাসিধে ধরনের মানুষ, নিজের কোনো স্বার্থবুদ্ধি নেই। এইসব দেখে কিছু কিছু লোক তাকে সাহায্য করত। তাছাড়া ধর্মের ব্যাপারে ব্যবসায়ীরা মাঝে মাঝে টাকা দিয়ে গিল্টি ফ্রি হতে চায়। এই কি করছিস? রাইট টার্ন নিতে হবে না এখানে? এর পরেরটা টানেল দিয়ে যাব। টাইম স্কোয়ারের কাছে আমাকে একটু থামতে হবে, বুঝলি? ভয় নেই, তোকে ঠিক সময় এয়ারপোর্ট পৌঁছে দেব। তুই আবার কবে চায়না যাচ্ছিস? এই তো কানাডা থেকে ফিরেই 3rd উইকে। এবার কলকাতা ঘুরে আসবি নাকি? কি করে কলকাতায় যাব? কোম্পানির কাজে মাত্র 5 দিন থাকবো সাংহাইতে। টিকিট দেবে ভায়া টোকিও। ওদিক থেকে ইন্ডিয়া যাওয়ার স্কোপ কোথায়? এখন ছুটিও পাওয়া যাবে না। আমার চায়নাটা যাওয়া হয়নি। অফিস থেকে আমাকে একবার হংকং পাঠাবে শুনছি। দেখি যদি তোর ট্রিপটার সঙ্গে ট্যাগ করতে পারি, তাহলে আমিও ওখান থেকে একবার ঘুরে আসব। তুই তো আগে 2বার চায়না গিয়েছিস অতীন। ওদের সে গ্রাম ট্রাম কিছু ঘুরে দেখেছিস? একগাদা কাজ নিয়ে যায়, নিঃশ্বাস ফেলার সময় থাকে না। চাইনিজরা কাজের ব্যাপারে বড় খুঁতখুঁতে। যে কোনো ডিসিশন নেবার আগে অন্তত 3 বার ঝালিয়ে নেবে। শোন সিদ্ধার্থ, রনের একটু জ্বর চলছে 2 দিন ধরে। আমি কয়েকদিন থাকবো না, তুই একটু খবর নিস। জানিস তো শর্মিলা কীরকম ঘাবড়ে যায়। নিপা বলেছে শর্মিলার কাছে গিয়ে এই উইকেন্ড স্পেন্ড করে আসবে। আমাদের ছোটবেলায় এরকম কত জ্বর হতো, মা বাবারা মাথায় ঘামাতো না। ও বয়, দেখ সামনে বিরাট জ্যাম। কেন টানেল নিতে গেলি? বিকেলের দিকটায় প্রত্যেক দিন টানেলের মুখে জ্যাম হচ্ছে। সিদ্ধার্থ রেডিওটা চালিয়ে ট্রাফিক সংবাদ শোনার চেষ্টা করল। সেরকম কোনো ঘোষণা নেই, তাহলে অবস্থা বিশেষ ভয়াবহ নয়। নিচের লেভেলের রাস্তায় গাড়িগুলো বাম্পার টু বাম্পার ঠেকে থাকলেও একবার একটু একটু নড়াচড়া করছে। পেছন দিকে হেলান দিয়ে সিদ্ধার্থ বলল, বাকি গল্পটা শুনবি? অতীন বলল, সে বুড়ো লোকটা আমেরিকাতে এলো কি করে? সিদ্ধার্থ বলল, স্রেফ ইচ্ছা শক্তিতে, এছাড়া কোনো ব্যাখ্যা নেই। চায়ের দোকানের সামনে যিনি নিজের পত্রিকা ফিরি করতেন, সেই ব্যক্তিটি প্রায় 15 বছর ধরে লোকের কাছে চেয়ে চিনতে পত্রিকা ও গীতার অনুবাদ খণ্ডে খণ্ডে ছাপিয়ে চালিয়ে যাবার পর একদিন ভাবলেন এইসব তিনি পশ্চিমী মানুষের মধ্যে প্রচার করতে যাবেন। টাকা পয়সা কিছু নেই, কি করে যাবেন তার ঠিক নেই, তবু ঠিক করলেন যাবেন। একসময় ব্যবসা ট্যাবসা করেছেন তো, সেই জন্য তিনি কাজের ব্যাপারে খুব মেথডিক্যাল। পাসপোর্ট, ফর্ম, যাওয়া আসার ভাড়া এসবের চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট ভিসার ব্যবস্থা করা। উনি মাঝে মাঝে বৃন্দাবন গিয়ে থাকতেন। সেখানে আগরওয়াল বলে একজন ব্যবসায়ীর সঙ্গে পরিচয় ছিল। সে আগরওয়ালের ছেলের নাম গোপাল, সে ইঞ্জিনিয়ার, থাকে পেনসিলভানিয়াতে। এই আগরওয়ালকে ধরে তার ছেলের কাছ থেকে আনলেন একটা স্পন্সরশিপ। তাতে ভিসার সমস্যা গেল, পাসপোর্টও পাওয়া গেল। এবার টিকিট। তিনি চলে এলেন বোম্বাইতে, দেখা করলেন শ্রীমতী সুমতি মোরারজির সঙ্গে। এই মহিলাটি কে জানিস? অতীন বলল, শিপিং টাইকুন না? দ্যাটস রাইট, সিন্ধিয়া স্টিমশিপ লাইনের একজন মালিক। এই মহিলা অভয় দেখে গীতার অনুবাদ ছাপাবার জন্য একবার কিছু টাকা দিয়েছিলেন। তিনি ওর প্রস্তাব শুনে তো একেবারে হাঁ। ধুতি আর ফতুয়া পরা প্রায় 70 বছরের এক বৃদ্ধ একা একা আমেরিকায় ধর্ম প্রচার করতে যেতে চায়। কে এর কথা শুনবে? কে একে পাত্তা দেবে? এই বৃদ্ধ বয়সে ওই ঠান্ডার দেশে গিয়ে বেঘরে মরবে নাকি? কিন্তু উনি নাছোড়বান্দা, উনি যাবেনই। শেষ পর্যন্ত শ্রীমতী মোরারজি ওদের লাইনের একটা জাহাজে অভয়চরণের জন্য একটা সিট করে দিলেন। একটা সুটকেস, একটা ছাতা আর কিছু চিঁড়ে মুড়ি নিয়ে উনি উঠলেন জাহাজে। ওর ধারণা ছিল আমেরিকায় গরু শুয়োর ছাড়া আর কিছু পাওয়া যায় না। আমেরিকায় যতদিন থাকবেন ততদিনের খাবার সঙ্গে এনেছিলেন তা জানি না। আমি এদেশে আসার মাত্র 2 বছর আগে উনি একটা জাহাজে চেপে ব্রুকলিন পোর্টে নামলেন। কপালে তিলক কাটা, গেরুয়া পোশাক, গলায় কণ্ঠিমালা, হাতে জপের মালা, পায়ে সাদা রবারের জুতো, আমাদের দেশে যেমন পাওয়া যায়। এই দেশে ওরকম জুতো কেউ দেখেনি, ওরকম বিচিত্র পোশাকের মানুষও এরা দেখেনি। ওর পকেটে মাত্র $8 আর সঙ্গে গাদাখানিক সেই নিজের লেখা বই। পোর্ট থেকে বেরিয়ে ডান দিকে না বাঁ দিকে যেতে হয় তাও জানেন না। একজন 70 বছরের বৃদ্ধ এত দূর বিদেশে এসেছিলেন কিসের ভরসায়? কিন্তু ওর ধারণা উনি আমেরিকা জয় করতে এসেছেন। পরশুদিন ম্যানহাটানে কয়েক হাজার ছেলে মেয়ে নাচতে নাচতে মিছিল করে রাস্তা জ্যাম করে দিল। টিভিতে দারুণ কভারেজ দিয়েছে। কিছু ছেলে আবার মাথায় টিকি রেখেছে দেখলুম। এতগুলো আমেরিকান ছেলে মেয়েকে উনি দলে টানলেন কি করে? সত্যি ওই রকমভাবে একা এসেছিলেন?
সেই জন্যই তো এত সবিস্তারে বলছি। সেটা একটা দিগ্বিজয় কাহিনী। মাত্র $8 পকেটে নিয়েই এসেছিলেন। প্রথম কিছুদিন সেই আগরওয়ালের ছেলে গোপাল পেনসিলভানিয়ায় বাটলার নামে একটা ছোট্ট জায়গায় ওকে আশ্রয় দেন। গোপালের বউ আবার আমেরিকান মেয়ে, ওদের 2টি ছেলে মেয়ে। নিজের অ্যাপার্টমেন্টে এরকম একজন লোককে রাখা মুশকিল। গোপাল তাই YMCA হোস্টেলে একটা ঘর ভাড়া করে দিয়েছিলেন। দিনের বেলা অভয়চরণ গোপালের বাড়িতে এসে নিজে রান্না করে খেতেন। ইন্ডিয়া থেকে উনি একটা কুকার এনেছিলেন, যেরকম টিপিক্যাল পেতলের কুকার পাওয়া যায়। তাতে উনি ডাল তরকারি রান্না করতেন। গোপালের বউ স্যালির উনি মন জয় করেন ওই রান্না দিয়ে। সাধাসিধে নিরামিষ রান্না তো এরা কখনো খায়নি। অনেক লোক এত বিচিত্র সাধুকে দেখতে আসতো। ন্যাড়া মাথায় বৈষ্ণব বাবাজিদের মতন কাপড়ের টুপি, সঙ্গে সবসময় উনি ওর ছাতাটি রাখবেনই। ওর আরেকটা গুণ ছিল, স্মৃতিশক্তি খুব ভালো ছিল। আমাদের দেশের অনেকেই সাহেবদের নাম শুনে একটু পরেই ভুলে যায়। অন্য কারোর সঙ্গে পরিচয় করাতে গেলে নাম ভুলে যায়। উনি কিন্তু যার সঙ্গেই পরিচয় হতো প্রত্যেকের নাম মনে রাখতেন। রাস্তায় দেখা হলে নাম ধরে ডাকতেন। অতীন জিজ্ঞেস করল, তুই এত ডিটেলস জানলি কি করে? সিদ্ধার্থ বলল, আমার কৌতূহল হয়েছিল বলেই খোঁজ খবর নিয়েছি। ট্রাফিকের জট একটুখানি খুলেছে। গাড়িগুলো আবার কচ্ছপের গতিতে চলতে শুরু করেছে। সামনে পেছনে প্রায় 100-5 গাড়ি, কিন্তু একটাও হর্নের শব্দ নেই। সিদ্ধার্থ গাড়ি চালাতে চালাতে বাকি কাহিনীটা বলে গেল। মাসখানেক বাটলারি থাকার পর অভয়চরণ বুঝলেন যে গোপালের ওপর বেশি চাপ দেওয়া ঠিক হবে না। তাছাড়া ওখানে তিনি 2-1টা বক্তৃতা দিলেও তার আরও অনেক বড় ক্ষেত্র দরকার। এর মধ্যে তিনি আমেরিকার জীবনযাত্রা কিছুটা বুঝে নিয়েছেন। তিনি চলে গেলেন নিউ ইয়র্ক। সেখানে থাকবেন কোথায়? এর মধ্যে তিনি ডাক্তার রামমূর্তি মিশ্র নামে একজনের খোঁজ পেয়েছিলেন। চিঠি লিখে যোগাযোগ করেছিলেন এই রামমূর্তি মিশ্রর সঙ্গে। এর বয়স অনেক কম, স্মার্ট গাই, সাদা স্ল্যাক্স আর নেহেরু জ্যাকেট পরা। কথাবার্তায় খুব তুখোর আর ছটফটে। আমেরিকানদের মতন কথায় কথায় ও হাউ লাভলি কিংবা ইজেন্ট ইট বিউটিফুল বলা শিখে নিয়েছে। এর আবার একটা হট জোক স্টুডিও আছে, অর্থাৎ হি সেলস ইন্ডিয়া। মাঝে মাঝে ভারতীয় গান বাজনার উৎসব করেন, রবিশঙ্করকে আনান ইত্যাদি। ইনি কিছুদিনের জন্য আশ্রয় দিলেন অভয়চরণকে। অভয়চরণের তখনকার নাম অবশ্য শ্রী অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী। পরে আর একটা নাম হয় প্রভুপাদ। এই দুজনের কিন্তু বেশি দিন বনল না। রামমূর্তি মিশ্র আধুনিক শহুরে ধরনের মায়াবাদী, আর প্রভুপাদ ভক্তিবাদী কৃষ্ণভক্ত। প্রভুপাদ রামমূর্তি মিশ্রর দয়ায় বেশি দিন থাকতে চাইলেন না। নিজস্ব একটা ঘর ভাড়া করলেন। খুবই ছোট্ট, খুপড়ি মতন ঘর। তারই ভাড়া $72। সেটাই হলো তার কৃষ্ণ মন্দির। সেখানে তিনি কীর্তন গান আর ভক্তদের উপদেশ দেওয়া শুরু করলেন। অতীন জিজ্ঞেস করল, $72 ভাড়া, তাছাড়া নিজস্ব খাওয়া দাওয়ার কিছু খরচা তো ছিলই। উনি সে পয়সা পেতেন কোথায়? সিদ্ধার্থ বলল, ওই যে বইগুলো তিনি সঙ্গে এনেছিলেন সেগুলো ঘুরে ঘুরে বিক্রি করতেন। কিছুতেই তিনি নিরুৎসাহিত হন না। সামনের মাস কী করে চলবে তার ঠিক নেই। তবু তিনি কৃষ্ণ মাহাত্ম্য প্রচার চালিয়ে যেতে লাগলেন তেজের সঙ্গে। ডক্টর মিশ্রর সঙ্গে থাকার সময় কিছু ইন্ডিয়া সম্পর্কে, ইন্ডিয়ান ফিলোসফি সম্পর্কে ইন্টারেস্টেড লোক তাকে চিনেছিল। তাছাড়া কাছেই ছিল প্যারাডক্স নামে একটা রেস্তোরাঁ। সেখানে আসতো লম্বা চুল আর দাড়িওয়ালা বাউন্ডুলে ছোকরারা। তারা কেউ ছবি আঁকে, কেউ বাজনা বাজায়। পরে এদেরই বলা হতো হিপি। এই ছোকরারা 1-2 করে আসতে লাগলো তার কাছে। প্রভুপাদ যে করতাল বাজিয়ে কীর্তন করতেন, ওইটাকেই তারা একটা নতুন ধরনের গান বলে মনে করে আগ্রহী হলো। তাছাড়া ভিয়েতনামি যুদ্ধের ছায়ায় এরা খুঁজছিল একটা কিছু নতুন দর্শন। প্রভুপাদের নিজস্ব জিনিসপত্র কিছুই প্রায় ছিল না। এক ট্রাঙ্ক ভর্তি বই, একটা ভাঙা টাইপরাইটার, আর ভক্তরা দিয়েছিল একটা টেপ রেকর্ডার। একদিন সেই ঘরে চুরি হয়ে গেল। চোরেরও কি করুণ অবস্থা। প্রভুপাদ তখন 72nd স্ট্রিটের সেই অ্যাপার্টমেন্ট ছেড়ে উঠে গেলেন বাউরি অঞ্চলে। হার্ভে নামে একটা ছেলের একটা অ্যাটিকে ঘর ছিল ওখানে। সে ক্যালিফোর্নিয়া চলে যাচ্ছে বলে প্রভুপাদকে ওখানে বিনা পয়সায় থাকতে দিয়ে গেল। অবশ্য সেখানে ডেভিড অ্যালেন নামে আর একটা ছেলেও থাকবে। ওই ডেভিড আবার নেশাখোর, প্রায় পাগল। বাউরিতে তুই কখনো গেছিস অতীন? আমরা সন্ধ্যের পর সেখানে যেতে ভয় পাই। নিউ ইয়র্কের ওয়ার্স্ট এরিয়া হচ্ছে ওই বাউরি। যত রাজ্যের মাতাল, লুম্পেন, চোর জোচ্চোর, বেশ্যাদের আড্ডা। নেশাখোররা পেভমেন্টের ওপরে শুয়ে থাকে। যখন তখন মাঝ রাস্তায় ছুরি মারামারি হয়। প্রভুপাদের যেন সেসব ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ নেই।
একটা বেশ বড় ঘর পেয়ে সেখানে তিনি ধূপধুনো জ্বালিয়ে প্রত্যেক সন্ধেবেলা কীর্তন আর গীতাপাঠ চালিয়ে যেতে লাগলেন। আস্তে আস্তে ভিড় বাড়তে লাগলো তাঁর কাছে। ওই কীর্তনের জন্যই ছেলেমেয়েরা বেশি আসে। তারাও চেঁচিয়ে চেঁচিয়ে হরে কৃষ্ণ গায়। পাড়ার মাতাল, ভবঘুরে কিংবা খুনেরা প্রভুপাদকে কোনোদিন ডিস্টার্ব করেনি। এই অদ্ভুত চেহারার স্বামীজিকে তারা বরং সমীহই করত। উনি একা একা বাজার করতে যেতেন, রাস্তায় সকলের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসতেন। কেউ কিছু জিজ্ঞেস করলে বিনীতভাবে উত্তর দিতেন। তার কীর্তনের আসরে দিন দিন ভক্তের সংখ্যা বাড়তে লাগল। প্রভুপাদ ঠিক করলেন সেই ঘরটাকে রাধাকৃষ্ণের মন্দির বানাবেন। কিন্তু বিপদ এলো অন্য দিক থেকে। ওই যে ডেভিড অ্যালেন বলে একটি ছেলে ওই ঘরে থাকত, সে এমনিতে ছিল নিরীহ, কীর্তন গান করত, প্রভুপাদের উপদেশ মন দিয়ে শুনত। কিন্তু সাংঘাতিক নেশার দাসত্ব কিছুতেই ছাড়তে পারছিল না। গাঁজা, এলএসডি, অ্যামফেটামাইন্সের নেশা দিন দিন বাড়িয়েই যাচ্ছিল। ওই নেশার ঝোঁকে সেও উগ্র হয়ে উঠত। এক এক সময় স্বামীজিকে মারতে যেত। একদিন ঘরে আর কেউ নেই। ওই ডেভিড হঠাৎ বিকট হুঙ্কার দিয়ে স্বামীজির সামনে এসে দাঁড়ালো। তার চোখ দুটো হিংস্র পশুর মতন। প্রভুপাদও তাকে বোঝাতে গেলেন, কোনো ফল হলো না। তার তখন কিছুই বোঝার মতন অবস্থা নেই। প্রভুপাদও 4 তলার সিঁড়ি ভেঙে নেমে এলেন রাস্তায়। নিজস্ব জিনিসপত্র কিছুই আনলেন না। আমেরিকায় আসবার 9 মাস পরে তিনি আবার আশ্রয় হারিয়ে পথে নামলেন। এরপর তিনি কি করবেন? একটি উপায় আছে, তার দেশে ফেরার টিকিট আছে। তিনি আবার জাহাজে চেপে বসে পড়তে পারেন। অনেকক্ষণ তিনি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালেন, কিন্তু 70 বছরের বৃদ্ধটি কিছুতেই হার মানবার পাত্র নন। এ দেশে এসেছেন কৃষ্ণের নাম প্রচার করতে। যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ তিনি সে চেষ্টা চালিয়ে যাবেন। ওই অ্যাটিকের ঘরে তাঁর আর ফিরে যাওয়ার রুচি নেই। তিনি তার কীর্তনের আসরের 2-4 জন ভক্তের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেন। এদের মধ্যে একজন হচ্ছে মাইকেল গ্রান্ট। সঙ্গীত শিল্পী হিসেবে তার খানিকটা নাম হয়েছিল। ইস্টার্ন ফিলোসফির প্রতি তার আগ্রহও ছিল। সে এগিয়ে এলো সাহায্য করতে। ভিলেজ ভয়েস পত্রিকা থেকে বাড়ি ভাড়ার বিজ্ঞাপন দেখে সে 2nd এভিনিউয়ের একটা খালি দোকানঘর ভাড়া করে ফেলল বন্ধুবান্ধবদের কাছে চাঁদা তুলে। দোকানঘরটার বাইরে একটা সাইনবোর্ড ঝুলছে, তাতে লেখা ম্যাচলেস গিফট। প্রভুপাদকে সঙ্গে করে সেখানে নিয়ে গিয়ে সে বাড়ি ভাড়ার এজেন্টের সঙ্গে কথা বলছে। প্রভুপাদ সেই এজেন্টকে নিজের অনুবাদ করা ভগবতের 3টি খণ্ডের একটা সেট উপহার দিলেন নিজের নাম লিখে, যেন তিনি ওই বাড়ির দালালটিকে মহামূল্যবান কিছু দিয়ে ধন্য করছেন। তারপর গম্ভীরভাবে তাকে বললেন, আমরা এখানে কৃষ্ণ ভাবনামৃত সংঘ স্থাপন করব। আপনি হবেন তার প্রথম অফিসিয়াল ট্রাস্টি। অতীন হেসে উঠতে সিদ্ধার্থ আবার বলল, অ্যাকচুয়ালি তাই হয়েছিল। লোয়ার ইস্ট সাইডে আমরা যে বাড়িটা একসময় থাকতাম তোর মনে আছে? তুই প্রথম এদেশে এলি, সেই বাড়ি থেকে এই 2nd এভিনিউয়ের বাড়িটা বেশি দূর নয়। ওই দোকানঘরটিতেই প্রতিষ্ঠিত হলো ইসকন, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। কেউ কেউ বলেছিল সংস্থাটির নাম হোক গড কনসাসনেস। এদেশের লোক তাহলে সহজে বুঝতে পারবে। প্রভুপাদ জোর দিয়ে বললেন, তিনি এদেশের মানুষকে কৃষ্ণের নাম জানাতে এসেছেন, তিনি ওই নামই রাখবেন। ওই দোকানঘর আর তার পেছনের অ্যাপার্টমেন্টটা হলো একটা আশ্রমের মতন। সেখানে ডাল, ভাত, চাপাটি, নিরামিষ তরকারি রান্না করে খায়। প্রার্থনা আর কীর্তনের সময় সবাই জুতো বাইরে খুলে আসে। কেউ সেখানে নেশা করতে পারবে না, এমনকি সিগারেটও খেতে পারবে না। সেই বৃদ্ধের এইসব কঠোর নিয়ম আমেরিকান ছেলেমেয়েরা মেনে নিল কেন? দিন দিন তার ভক্তের সংখ্যা বাড়তে লাগল। একদিন সেখানে সদল বলে এলেন অ্যালেন গিন্সবার্গ। তারপর তিনি ভক্তদের নিয়ে ওয়াশিংটন পার্কে হরে কৃষ্ণ গান গাইতে যেতে শুরু করলেন। গাড়ি ঢুকে পড়েছে লিংকটন টানেলের মধ্যে। সমুদ্রের নিচের এই সুড়ঙ্গ উজ্জ্বল আলোকমালায় সাজানো। গাড়িগুলো এখন ছুটছে তীব্র গতিতে। কোনো একটা গাড়ি যদি হঠাৎ থেমে যায় তাহলে পরপর কতগুলো গাড়ি যে ধাক্কা লাগবে তার ঠিক নেই। তবু সবাই ছোটে। সিদ্ধার্থ বলল, এখন আমেরিকার প্রায় প্রত্যেক শহরে ইসকনের মন্দির আছে। কানাডা, ইউকে, ফ্রান্স, জাপান কোথায় নেই? একটা বিরাট ধর্মীয় এম্পায়ার বলতে পারিস। একজন মধ্যবিত্ত বাঙালি ওষুধ ব্যবসায়ী বুড়ো বয়সে এসে এত বড় একটা ব্যাপার কি করে করল? অতীন বলল, এর সাকসেস স্টোরিটা খুবই চমকপ্রদ ঠিকই, কিন্তু এবার বলতো সিদ্ধার্থ, এ সম্পর্কে তোর এত আগ্রহ কেন? তুই ধর্মের দিকে ঝুঁকেছিস নাকি? সিদ্ধার্থ বলল, আমি ধর্মটর্ম কিছু বুঝি না, তা নিয়ে মাথাও ঘামাই না। আমি ব্যাপারটা দেখছি অন্য অ্যাঙ্গেল থেকে। এই প্রভুপাদও একলা নিঃসম্বল অবস্থায় এসেছিলেন এদেশে, কিন্তু নিজের স্ট্যান্ড পয়েন্ট থেকে এক চুলও নড়েননি।
এই মাংসাশী জাতকে ইনি বাধ্য করেছেন নিরামিষ খেতে। এদেশে এত সেক্সুয়াল পারমিসিভনেস, অথচ ইনি ভক্তদের আদেশ দিয়ে রেখেছেন অবৈধ যৌন সংসর্গ চলবে না। এর ভক্তদের নাম দেন মুকুন্দ, হয়গ্রীব, কুশ, কমলা, অনুরাধা। পুরুষরা মাথা ন্যাড়া করে, মেয়েরা শাড়ি পরে। এগুলো তো শুধু হুজুগ নয়, আমেরিকান হুজুগ 2-4 মাস, বড়জোর 1 বছর থাকে। শুধু হুজুগে এতখানি আত্মত্যাগ কি সম্ভব? সেই তুলনায় আমরা কি করছি? আমরা এদেশে এসেই নিজের নামটা বদলাবার জন্য ব্যস্ত হয়ে পড়ি। অফিসে আমাকে সবাই সিট বলে ডাকে। আমি নিজেও টেলিফোন তুলে বলি সিট স্পিকিং। তোর মনে আছে অতীন, একবার একটা ইন্টারভিউয়ের সময় একটা সাহেব তোর নামটা বদলাবার জন্য বলেছিল বলে তুই কীরকম রাগারাগি করেছিলি? এখন তোর সাহেব তোকে আদর করে ম্যাচ বলে। আমরা টাই না পরে অফিস যাওয়ার কথা চিন্তাই করতে পারি না। এমনকি নিজেদের মধ্যে বসেও আমরা সব সময় দেশের নিন্দে করি। আমাদের দেশ কত নোংরা, কত দারিদ্র, দেশের গভর্নমেন্ট কত করাপ্ট। যেন ও দেশে যে আমরা জন্মেছি সেই পরিচয়টা যত তাড়াতাড়ি মুছে ফেলা যায় ততই ভালো। আমরা ছেলে মেয়েদের সঙ্গে ইংরেজিতে কথা বলি, ওরা মাতৃভাষা তো শেখেই না, বাপ মায়ের দেশ সম্পর্কে কিছু জানতে চায় না। অথচ ওই বুড়ো লোকটি পুরো ভারতীয় কালচার চাপিয়ে দিচ্ছে এদেশের হাজার হাজার ছেলে মেয়ের মধ্যে। অতীন গম্ভীরভাবে বলল, ভারতীয় কালচার নয়, ধর্ম। তুই এটা বুঝতে পারছিস না কেন? ধর্মের আফিমে লক্ষ লক্ষ লোককে আজও উন্মাদ করা যায়। আমরা যে ধর্মকে রিজেক্ট করেছি, ওয়েস্টে সেই ধর্মই এখন ভালো দামে বিক্রি হচ্ছে। আমরা ধর্মকে রিজেক্ট করেছি? ইন্ডিয়ায় ধর্ম নেই? তুই পাগল নাকি? তুই নিজের দেশটা ভালো করে চিনলিই না। ইন্ডিয়া ধর্ম নিয়ে মাতামাতি নেই সে কথা বলছি না, বলছি আমাদের কথা। এখানে যে ধরনের ছেলেমেয়েরা এই প্রভুপাদের ধর্ম নিয়ে মাতামাতি করছে, আমাদের দেশের সেই ধরনের শিক্ষিত ছেলেমেয়েরা কি ধর্ম নিয়ে মাথা ঘামায়? এখানে ইসকনের যেসব মিছিল হয় তাতে কোনো ইন্ডিয়ান তো দেখতে পাই না, সবই তো সাহেব মেম। যারা বাংলা হিন্দি জানে না, অর্থাৎ বিদেশিদের কাছে কৃষ্ণ নাম প্রচারের দায়িত্ব নিয়ে উনি এসেছিলেন। কেন, যারা বাংলা হিন্দি জানে তারা সবাইকে কৃষ্ণ নাম জপ করে? তারা আগে উদ্ধার পেয়ে গেছে। মেটেরিয়ালিস্টিক পশ্চিম জগতে ভক্তিধর্ম ছড়াবার ব্রত নিয়েছিলেন উনি। গোটা পৃথিবীর দায়িত্ব ওকে নিতে হবে তার কোনো মানে নেই। এদের মিছিলে আমি ব্ল্যাকদেরও দেখি না। এদেশে কালো মানুষরাই বঞ্চিত নিপীড়িত শ্রেণী, তাদের উদ্ধার করার জন্য বুঝি প্রভুপাদের কোনো মাথা ব্যথা নেই? এটা একটা পিকুলিয়ার ব্যাপার। এদেশে নিগ্রোরা দলে দলে মুসলমান হয়। দেখ না, কেসিয়াস ক্লে মোহাম্মদ আলী হয়ে গেল, আরও অনেকেই। ওরা হিন্দু ধর্মের দিকে ঘেঁষতে চায় না। স্বামী বিবেকানন্দেরও কি কোনো নিগ্রো ভক্ত ছিল? অথচ হোয়াইটরা হিন্দু ফিলোসফিতে এত আগ্রহ দেখায় কেন কে জানে? এটা মোটেই পিকুলিয়ার নয়, সিম্পল। মুসলমানদের ধর্মে ইসলামে বেসিক প্রিন্সিপাল হলো সমভ্রাতৃত্ব। সব মুসলমানেরই ইকুয়াল রাইটস রয়েছে। নিজেদের দাবি আদায়ের জন্য তারা লড়াই করায় বিশ্বাসী। মুসলমানদের মধ্যে বুঝি গরিব বড় লোকের বিভেদ নেই? খুব বেশি মাত্রাতেই আছে। মুসলমানরা বুঝি নিজেদের মধ্যে লড়াই করে না? এত সিম্পল নয়। আমি বলছি বেসিক প্রিন্সিপালের কথা। হিন্দু ধর্মের বেসিক প্রিন্সিপাল হচ্ছে ত্যাগ, মায়া, পারলৌকিক মুক্তি, এইসব। এই প্রিন্সিপালগুলো ভারতীয় হিন্দুদের অলরেডি 12টা বাজিয়ে দিয়েছে। আরে যারা খেতে পায় না, মাথার ওপর রোদ বৃষ্টি আটকাবার মতন একটা ছাদ নেই, তাদের আবার ত্যাগ মুক্তি কিরে? এককালে যখন প্রচুর ভোগের ব্যাপার ছিল তখন ত্যাগের প্রশ্ন এসেছিল। এদের এখন সেই অবস্থা। পৃথিবীতে হোয়াইট রেস এখন সমস্ত ক্ষমতা দখল করে আছে। এদের মধ্যে কিছু লোক ভোগ দর্শনে ক্লান্ত হয়ে গেছে। তাদের কাছে এই ফিলোসফি খানিকটা অ্যাপিল করবে, তাতে আর আশ্চর্য কি? তুই বড্ড সোজা করে দেখছিস রে অতীন। একজন বুড়ো লোক পুরনো ধরনের ইংরেজিতে এদের বৈষ্ণব দর্শন বোঝালো, তাতেই সবাই মেতে গেল। তুই প্রভুপাদের অ্যাচিভমেন্টের সিগনিফিকেন্স বুঝতে পারছিস না। আমি বুঝতে পেরেছি। তোর কি হয়েছে? একজন বাঙালি এসে এদেশে এতগুলো মঠ মন্দির বানিয়েছেন, এত বড় একটা অর্গানাইজেশনের হেড হয়েছেন, তুই তাতেই মুগ্ধ হয়ে গেছিস। আমি এতটা গুরুত্ব দিতে পারছি না। ধর্মের নাম করে যে প্রতিষ্ঠানই হোক সেটা ক্রমশ আরেকটা সেক্ট হয়ে উঠবে। অ্যাফ্লুয়েন্ট শ্রেণীর শখের খেলা হবে, কিংবা অন্য ধর্মের সঙ্গে লাঠালাঠি লাগবে। আমি মনে করি ধর্মকে একেবারে নির্মূল করতে না পারলে এই পৃথিবীর মানুষের মুক্তি নেই। এইসব তোর গোঁড়ামির কথা অতীন, তুই অন্য অ্যাঙ্গেলটা একেবারে দেখছিস না। আমি মনে করি পশ্চিমী জগৎ অস্ত্রশস্ত্র দিয়ে আর ব্যবসা দিয়ে এতদিন আমাদের জয় করে রেখেছিল। এখন প্রাচ্য দেশের একজন এসে আমাদের দর্শন দিয়ে এদের জয় করছে। ইসকনের অনেক ছেলে মেয়ে প্রভুপাদের জন্য জীবন দিয়ে দিতে পারে। উনি অবশ্য জীবন দিতে বলতেন না কখনো। ওর মতে এই ধর্ম পৃথিবীতে একটা যুদ্ধবিরোধী শান্তির বাণীও প্রচার করবে।
তুই ধর্মের ওপর এত খাপ্পা কেন? মানুষ যদি ধর্মের কাছে শান্তি পায় তাতে আপত্তির কি আছে? স্বার্থপর কিংবা মতলববাজরা অন্যভাবে ধর্মকে ব্যবহার করে, কিন্তু সেটা তো ধর্মের দোষ নয়। কোটি কোটি মানুষ এখনও যে ধর্মের কাছে আস্থা ও সান্ত্বনা পায় সেটা তো মিথ্যে নয়। তোর দেখছি মাথাটা একেবারে গেছে, তোর সঙ্গে তর্ক করে লাভ নেই। তুই যা, ওদের দলে ভিড়ে পড়, দীক্ষা নিয়ে চালা হয়ে যা। অবশ্য দেখ তোকে ওরা আবার দলে নেবে কিনা। আমি দীক্ষা টিক্ষা নেবার কথা ভাবি না, কিন্তু প্রভুপাদের সমস্ত কেরিয়ারটা স্টাডি করে আমার একটা অদ্ভুত ফিলিং হয়েছে। একজন মানুষ নিজের বিশ্বাসকে আঁকড়ে ধরে এত দূর তো উঠতে পেরেছে, আর আমরা কি করছি? আমাদের তো কোনো কিছুতেই বিশ্বাস নেই। অনবরত টাকা রোজগার করছি আর খরচ করছি, 2 বছর অন্তর গাড়ি বদলাচ্ছি, বাড়ি কিনছি। এই কি জীবন? আমার এই একটা কমপ্লেক্স পেয়ে বসেছে। আমি ঠিক করেছি দেশে ফিরে যাব, তারপর যা হয় হোক। এদেশে দাসত্ব করা আর ভালো লাগছে না। সিদ্ধার্থর মুখের দিকে তাকিয়ে হেসে ফেলে অতীন বলল, কাল রাত্রিরে কতটা মাল টেনেছিস, এখনও হ্যাংওভার কাটেনি মনে হচ্ছে। সেবার কি অভিজ্ঞতা হয়েছিল তোর মনে নেই? আবার বোকামি করবি? সিদ্ধার্থ বলল, আমি ঠিক করেছি আবার ফিরে গিয়ে একটা এক্সপেরিমেন্ট করব। শহরে 2-1টা কাজ সেরে সিদ্ধার্থ অতীনকে নামিয়ে দিয়ে গেল JFK এয়ারপোর্টে। আজ থ্যাঙ্কসগিভিং ডের ছুটি। অতীনকে যেতে হবে শিকাগো। তার ফ্লাইটের এখনও দেরি আছে, তারা কিছু নেই। লাউঞ্জে বসে সে হ্যান্ডব্যাগ খুলে জরুরি ফাইলটা বার করল। এই বিজনেস ডিলটা ঠিক মতন করতে পারলেই অতীনের আরেকটা প্রমোশন হবেই। কোটের পকেট থেকে ছোট্ট ক্যালকুলেটরটা বার করে রাখল বাঁ হাতে। এটা এমনই অভ্যেস হয়ে গেছে যে কোনো অঙ্ক দেখলেই হাত নিষ্পিস করে, যদিও ফাইলে অঙ্কগুলো সবই আগে থেকে করা আছে নির্ভুলভাবে। অতীনের মন বসছে না। নিউ ইয়র্কে ইসকনের মিছিলের জন্য ট্রাফিক জ্যাম একটা বড় ঘটনা, সব কাগজে প্রথম পাতার খবর হয়েছিল। সেই প্রসঙ্গটা একবার তুলতেই সিদ্ধার্থ লম্বা গল্প ফেঁদে বসল। সিদ্ধার্থ যে এইসব ধর্মীয় ব্যাপার নিয়ে এতখানি আগ্রহী হয়ে পড়েছে তা অতীনের ধারণাই ছিল না। সবসময় হাসি ঠাট্টা আর ফক্করি করা স্বভাব ছিল সিদ্ধার্থর। এটা বদলে গেছে গত বছর সেই ঘটনার পর। দেশ থেকে নিজের বাবা আর মাকে এনে নিজের কাছে রেখেছিল সিদ্ধার্থ। এখন ও বড় বাড়ি কিনেছে, কোনো অসুবিধে ছিল না। সিদ্ধার্থর বাবা একটা কলেজের হিস্ট্রির অধ্যাপক ছিলেন, পড়ুয়া মানুষ। এখানে তিনি পড়াশুনো নিয়েই থাকতে পারতেন, কিন্তু হঠাৎ গাড়ি চাপা পড়ে মারা গেলেন। অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট। দেশে কি অ্যাক্সিডেন্ট হয় না? কেউ গাড়ি চাপা পড়ে মরে না? কলকাতায় যা ট্রাফিকের অবস্থা, এদেশে ফাঁকা রাস্তায় দুর্দান্ত স্পিডে গাড়ি চলে। সিদ্ধার্থর বাবা একা একা হেঁটে বেরোতেই বা গিয়েছিলেন কেন, তাও হাইওয়ে দিয়ে? কিন্তু তারপর আর সিদ্ধার্থর মা কিছুতেই এদেশে থাকতে চাইলেন না, একেবারে অবুঝ হয়ে গেলেন। সিদ্ধার্থর আর ভাই বোন নেই। ভদ্রমহিলা একা একা কলকাতা শহরে একটা ফ্ল্যাটে থেকে কি আনন্দ পাবেন? কিন্তু তিনি কারোর কথাই শুনলেন না, জোর করেই ফিরে গেলেন দেশে। সিদ্ধার্থ তাতে খুব আঘাত পেয়েছিল। ওর স্ত্রী নিপাই নাকি মাকে ধরে রাখতে পারেনি। হয়তো কথাটা ঠিক নয়। নিপা অনেক চেষ্টা করেছিল। নিজের মাকে সিদ্ধার্থ নিজেই যদি বোঝাতে না পারে তাহলে নিপা আর কি করে তার মত ফেরাবে? এখন সিদ্ধার্থ কি ভাবছে? এদেশ থেকে পাত্তারি গুটিয়ে ফিরে গিয়ে মায়ের কাছে থাকবে? সস্তা সেন্টিমেন্ট। নিপার ইচ্ছে অনিচ্ছের মূল্য দেবে না, ছেলেমেয়ের অসুবিধের কথা চিন্তা করবে না। সিদ্ধার্থর বাবা শান্ত নিরীহ ধরনের মানুষ ছিলেন, প্রায় কথাই বলতেন না। অতীনের সঙ্গে 2-3 বার দেখা হয়েছে, কিন্তু কেমন আছেন ভালো আছেন ছাড়া আর কোনো কথাই হয়নি। বই পড়া ছাড়া আর কোনো ব্যাপারে উৎসাহ ছিল না। এটাই অতীন বুঝতে পারে না। এদেশে কত কি দেখার আছে, এত রকম মিউজিয়াম, আর্ট গ্যালারি, থিয়েটার, বেড়াবার কত জায়গা, তবু সেসব দেখতে ইচ্ছে করে না। ইতিহাসের অধ্যাপক, কিন্তু ইতিহাস কি শুধু বইয়ের পৃষ্ঠায়? তার স্বাস্থ্য ভালো ছিল, শুধু শুধু প্রাণটা দিলেন। ইসকনের প্রভুপাদের কথা শুনে অতীন তেমন কিছু মুগ্ধ হয়নি। তার বাঙালি বাঙালি বাতিক নেই। ধর্মীয় গুরুরা পৃথিবীর কোনো উপকার করতে পারে এ কথা সে কিছুতেই মানতে পারবে না। বাবার মৃত্যুর পর সিদ্ধার্থ বেশ দুর্বল হয়ে পড়েছে। ওই ভক্তিবাদের মধ্যে সে কি ফাদার ফিগার খুঁজছে? ওইসব শুনতে শুনতে বারবার দেশের কথা মনে পড়ে যাচ্ছিল। শুধু কলকাতার নামটা একবার কেউ উচ্চারণ করলেই অনেকগুলো ছবি ফুটে ওঠে চোখের সামনে। অতীন যে আগে 2বার চীনে গেছে সে কথা মা বাবাকে জানায়নি। মা অন্তত ভাবতেন চীনে গেলেই অতীন একবার নিশ্চয়ই কলকাতায় ঘুরে আসবে। ওরা বোঝেন না যে পিকিং থেকে কলকাতায় যাওয়ার চেয়ে নিউ ইয়র্ক থেকে কলকাতায় যাওয়া সোজা, ছুটি পাওয়াটাই সবচেয়ে শক্ত। সিদ্ধার্থ আর সে একসঙ্গে দেশে পাকাপাকি ফিরে যাওয়ার চেষ্টা করেনি।
ওহ, সে অভিজ্ঞতার কথা ভাবলেই এখনও জিভটা তেতো হয়ে যায়। দেশে লোকাল ট্রেনগুলো সবসময় ভর্তি থাকে। দরজার কাছে দাঁড়িয়ে একদল লোক বলে, জায়গা নেই, জায়গা নেই। সারা দেশটাই যেন অতীন আর সিদ্ধার্থকে সবসময় এই কথাটাই শুনিয়েছে, জায়গা নেই, জায়গা নেই। এমার্জেন্সির পর ইন্দিরা গান্ধী হেরে গেলেন ইলেকশনে। তারপর পশ্চিমবাংলায় বামফ্রন্ট পাওয়ারে এলো। সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া হলো। পেন্ডিং কোর্ট কেসগুলো তুলে নেওয়া হয়েছিল। অতীন পলিটিক্যাল প্রিজনার ছিল না, তার নামে ছিল মার্ডার চার্জ। কিন্তু বিমান বিহারী কি যেন কলকৌশল করে অতীনের কেসটাও পলিটিক্যাল কেসের মধ্যে ফেলে দিয়ে উইথড্র করিয়ে নিয়েছিলেন। বেল জাম করার ব্যাপারটাও চেপে দেওয়া হয়েছিল। প্রতাপ খুব ভালো রকম খোঁজ খবর নিয়েছিলেন। অতীনের দেশে ফেরার আর কোনো ঝুঁকি ছিল না। অতীন তো সেই সুযোগের অপেক্ষাতেই ছিল। প্রয়োজনের বেশি তো সে একদিনও থেকে যেতে চায়নি আমেরিকায়। শর্মিলাও এক কথায় রাজি হয়ে গিয়েছিল। তখনও রন জন্মায়নি। অনিতার 5 বছর বয়স, তার লেখাপড়ার কোনো অসুবিধে হওয়ার কথা নয়। কিন্তু কলকাতায় একটা ওইটুকু মেয়েকে ভালো স্কুলে ভর্তি করাই যে বিরাট সমস্যা, তা কি অতীন কখনো ভাবতে পেরেছিল? কলকাতায় ফিরে অতীন দেখেছিল সে যে শহরটাকে চিনত সে শহরটাই আর নেই, যেন এক অন্য কলকাতা। সেলিমপুরে বাবা মায়েরা যে এত ছোট একটা ফ্ল্যাটে থাকেন তাও অতীন এতদিন চিঠি পড়ে বুঝতে পারেনি। তাদের কালীঘাটের বাড়িতে সেই তুলনায় অনেক বেশি জায়গা ছিল। সে যাই হোক, একখানা ঘরে গাদাগাদি করে থাকতেও অতীনের আপত্তি ছিল না। ওই রকমভাবে তো কত লোকই থাকে। সে আমেরিকা থেকে ফিরেছে বলে কি অন্যদের মাথা কিনে নিয়েছে? বাবা মায়ের সঙ্গে থাকার জন্যই তো ফিরে আসা। শর্মিলার কষ্ট হচ্ছিল বটে, কিন্তু মুখে সে কথা প্রকাশ করেনি। শর্মিলা ধুলো আর ধোঁয়া সহ্য করতে পারে না। অতীন বলেছিল, আস্তে আস্তে মানিয়ে নাও। আমাদের জীবনের অর্ধেকের বেশি সময়ই তো আমরা এই ধুলো ধোঁয়ার মধ্যে কাটিয়ে গেছি। এখানেই মানুষ হয়েছি, আবার সব অভ্যেস হয়ে যাবে। শর্মিলা অবশ্য জামশেদপুরের মেয়ে। সেখানকার বাতাস কলকাতার চেয়ে অনেক পরিষ্কার। জামশেদপুরে গেলে শর্মিলা ভালো থাকত। অতীন টিস্কোতে একটা চাকরির অফার পেয়েও নেয়নি। সে থাকতে চেয়েছিল কলকাতাতেই। সে গিয়েছিল প্রতাপ মজুমদারের পরিবারের 2 ছেলের শূন্যস্থান পূর্ণ করতে। ওহ, ড্রাগ রিসার্চ ল্যাবরেটরির সেই চাকরি ভাবলেই এখনও শরীরটা রিরি করে। কেউ মন দিয়ে কাজ করবে না, অন্যদেরও কাজ করতে দেবে না। কাজ না করেও মাইনে নিতে বিবেকে লাগে না কারোর। একজন যদি ভালোভাবে কাজ করতে চায় তাহলে সেটা যেন তার অপরাধ। অন্যরা তাকে নিয়ে ঠাট্টা ইয়ার্কি করে। অতীনকে তার সহকর্মীরা কথায় কথায় বলতো, মশাই, আপনাদের আমেরিকায় ওসব চলে, ওই আপনাদের আমেরিকা। শুনলেই অতীনের গা জ্বালা করত। আর ঈর্ষা, কত রকম নোংরা ধরনের ঈর্ষা যে হয়। সিদ্ধার্থরও একই রকম অবস্থা হয়েছিল। সিদ্ধার্থ বলতো, মাইরি, নিষ্কাম ঈর্ষা কাকে বলে দেখেছিস? আমাকে ঈর্ষা করলে অন্য একজনের কোনো লাভ নেই। তার লাইন আলাদা, তার কোনো প্রমোশনও হবে না। তবু সে আমার পেছনে লাগবে, আড়ালে আমার নিন্দে করবে। এটা নিষ্কাম ঈর্ষা ছাড়া আর কি? তবু সব অসুবিধেই তুচ্ছ করতে পারত অতীন। কিন্তু কলকাতায় তার বন্ধু কোথায়? সিদ্ধার্থ চাকরি নিয়েছিল দুর্গাপুরে। কৌশিক আর পমপম, ওদের দেখে খুব দুঃখ পেয়েছিল অতীন। সবচেয়ে বেশি আঘাত দিয়েছিল অলি। সিকিউরিটি চেকের কল দিয়েছে। ব্যাগ গুছিয়ে উঠে দাঁড়ালো অতীন। টিকিটটা হাতে নিয়ে ঘড়ি দেখল। অনেকটা সময় চলে গেল, কাগজপত্র কিছুই পড়া হলো না। সিদ্ধার্থ আবার দেশে ফেরার কথা ভাবছে। মাঝে মাঝে এরকম ভাবালুতা আসে, ভালো করে ওকে করকে দিতে হবে। দেশ দূরে থাকলেই তবু দেশের কথা ভাবতে ভালো লাগে। শর্মিলা এবছর একবার দেশে বেড়াতে যাবার বায়না ধরেছে। 3 বছর আগে শর্মিলা ছেলে মেয়েকে নিয়ে একবার দেশে ঘুরে এসেছে। সেবার অতীন যায়নি। এবছর বাড়ি সারাতে গিয়ে অনেক খরচ হয়ে গেল। এবার আর যাওয়া হবে না, সামনের বছর দেখা যাবে। অতীনের নাক দিয়ে গরম প্রশ্বাস বেরোতে লাগলো। রোমকূপ খাড়া হয়ে উঠল। অলির কথা মনে পড়লে তার এখনও এরকম রাগ হয়। পরবর্তী পর্বে আমরা জানব এতগুলো বছর কেটে যাওয়ার পর কোথায় কিভাবে আছে মঞ্জু।